নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রথযাত্রা। রথযাত্রার দিনে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আজ চলে এসেছি সেটি হলো সেকালের রথযাত্রা। আজকের এই আলোচনার জন্য যাকে ধন্যবাদ জানাই তিনি হলেন আমার ভাতৃপ্রতিম শুভঙ্কর মাঝি। আসুন আজকের পর্বটি শুরু করি। রথযাত্রার কথা বললে প্রথমেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে শ্রীক্ষেত্র পুরীর ঐতিহ্যপূর্ণ রথযাত্রার ছবি। ভারতবর্ষের নানা প্রান্তে রথোৎসব পালিত হলেও পুরীর জগন্নাথ দেবের রথযাত্রাই হল প্রাচীনতম এবং বৃহত্তম। রথযাত্রা যেমন উড়িষ্যার বিখ্যাত উৎসব, তেমনি বাংলায় এই উৎসবও মহা ধুমধাম করে পালিত হয়। অতীতে ফিরে তাকালেই আমরা দেখব যেখানে রাধাকৃষ্ণের মন্দির এবং যেখানেই অধিক সচ্ছলতা সেখানেই রথযাত্রা। বাংলার সুপ্রাচীন ঐতিহ্যবাহী রথগুলির মধ্যে শ্রীরামপুরের মাহেশের রথ, গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্রের রথ, মহিষাদলের রথ, ঋষি বঙ্কিমচন্দ্রের পারিবারিক রথ অর্থাৎ নৈহাটির কাঁঠালপাড়ার রথ প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। প্রাচীনতা ও ঐতিহ্যের দিক থেকে পুরীর রথযাত্রার পরেই মাহেশের স্থান। 1396 সাল থেকে হুগলির শ্রীরামপুরে এই রথোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রার নেপথ্যে একটি জনশ্রুতি রয়েছে। শোনা যায় 14 শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়ে তার ইচ্ছা হয়েছিল যে তিনি জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের পাণ্ডারা বাধা দেওয়ায় তিনি তা করতে পারেননি। এই দুঃখে ধ্রুবানন্দ অনশন করে নিজের প্রাণ বিসর্জন দেবেন বলে ঠিক করেন। অনশনের তৃতীয় দিনে ধ্রুবানন্দ স্বপ্নাদেশ পান বাংলাতে ফিরে গিয়ে হুগলি নদীর ধারে মাহেশ বলিয়া একটা জায়গায় জগন্নাথ মন্দির স্থাপন করার। এই স্বপ্নাদেশ পেয়ে ধ্রুবানন্দ মাহেশে এসে সাধনা শুরু করেন। একদিন মাহেশের ঘাটে স্নান করতে গিয়ে তিনি একটি ভেসে আসা নিম কাঠ দেখতে পান। জল থেকে সেই নিম কাঠ তুলে এনে দেবতার মূর্তি বানিয়ে তিনি মন্দির প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে 1755 সালে কলকাতার নয়নচাঁদ মল্লিক মাহেশে জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছিলেন, যা আজও রয়েছে। মাহেশের প্রথম রথ কে নির্মাণ করেছিলেন তা আজও জানা যায়নি, তবে বেশ কয়েকবার এই রথের পরিবর্তন হয়েছে। 1793 সালে শ্যামবাজার নিবাসী কৃষ্ণরাম বসু একটি সুদৃশ্য কাঠের রথ নির্মাণ করিয়ে দেন। কালক্রমে এই রথটি জীর্ণ হয়ে পড়লে কৃষ্ণরাম বসুর পুত্র গুরুপ্রসাদ বসু একটি নতুন রথ বানিয়ে দেন। অগ্নিদগ্ধ হয়ে এই রথটিও নষ্ট হয়ে যায়। এরপর 1852 সালে কালাচাঁদ বসু পুনরায় একটি নতুন রথ নির্মাণ করিয়ে দেন। শোনা যায় এই রথে এক জনৈক ব্যক্তি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন, ফলে এই রথটিও অপবিত্র জ্ঞানে বাতিল করা হলো। পুনরায় 1856 সালে বিশ্বম্ভর বসু আরও একটি নতুন রথ নির্মাণ করিয়ে দিলেন, কিন্তু জগন্নাথ দেবের এমনই কপাল যে 1884 সালে এই রথটিও আগুনে পুড়ে ভস্মীভূত হয়। এরপর দেওয়ান কৃষ্ণচন্দ্র বসুর উদ্যোগে মার্টিন বার্ন কোম্পানির কারিগরি সহায়তায় 1885 সালে তৈরি হল 50 ফুট উচ্চ লোহার রথ। রথটিতে রয়েছে মোট 12টি লোহার চাকা ও 2টি তামার ঘোড়া। সে যুগে এই রথটি নির্মাণ করতে কৃষ্ণচন্দ্র বসু প্রায় 20,000 টাকা ব্যয় করেছিলেন। এখনও এই রথটি বর্তমান। 1818 সালে মাহেশের রথের সময় খুব বৃষ্টি হয়। রাস্তা নূতন নির্মিত হয়েছিল, তাই রথ বেশি দূর টানা সম্ভব হয়নি। এ প্রসঙ্গে 1818 সালের 11 জুলাই বাংলার 28 আষাঢ় 1225 সমাচার দর্পণে লেখা হয়, প্রতি বৎসর রথ চলিতেছে, কিন্তু এ বৎসর রথ চলন স্থানে নূতন রাস্তা হওনে অধিক মৃত্তিকা উঠিয়াছে এবং অতিশয় কৃষি প্রযুক্ত কর্দম হইয়াছে। তাহাতে রথ কতক দূর আসিয়া রথের চক্র কর্দমে মগ্ন হইল, কোনো প্রকারেও লোকেরা উঠাইতে পারিল না। শেষে লোকযাত্রা ভঙ্গ হইল, ইহাতে রথ চলিল না। রথ না চলাতে অনেকের অনেক ক্ষতি হইল। যে ব্যক্তি বাজার ইজারা করিল এবং যে ব্যক্তি ঠাকুরের মন্দির ইজারা করিল তাহার দিকের লাভ কিছুমাত্র হইল না, এবং দোকানি পশারি কলিকাতা হইতে এবং অন্য অন্য স্থান হইতে আসিয়াছে, তাহাদিগেরও সামগ্রী বিক্রয় না হওয়াতে যথোচিত ক্ষতি হইল।
প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা থেকে জানতে পারি, মাহেশের রথ দেখবার জন্য কলকাতা থেকে অনেকে ভাওলে পানসি করে সেজে গুজে আমোদ করতে যেতেন। কলকাতার অনেক বাবু বজ্রা নৌকা ঝাল লণ্ঠনে সাজিয়ে বাইজি খেমটা নাচ গান খাওয়া দাওয়া করতে করতে মাহেশে যেতেন। অতীতের সে ঔজ্জ্বল্য না থাকলেও মাহেশের রথোৎসব আজও বাংলার অন্যতম জনপ্রিয় মেলা। নগরায়নের চাপে এই মেলার পরিসর অনেকটাই কমে গিয়েছে, তবু রথযাত্রা উপলক্ষে এখনো হাজার হাজার মানুষের ভিড় জমে ওঠে মাহেশে। নৈহাটির কাঁঠালপাড়ায় ঋষি বঙ্কিমচন্দ্রের পারিবারিক রথও ছিল বিশেষ উল্লেখযোগ্য। 1862 সালে বঙ্কিমচন্দ্রের দাদা শ্যামাচরণ চট্টোপাধ্যায় মা দুর্গা সুন্দরী দেবী নামে এই রথোৎসব শুরু করেন। চট্টোপাধ্যায় পরিবারের কুলদেবতা বিজয় রাধাবল্লভ জিউ তাকে কেন্দ্র করেই এই রথযাত্রা শুরু। এই রথ উপলক্ষে সেকালে যেরূপ জাঁকজমক হতো, শ্রদ্ধেয় হরপ্রসাদ শাস্ত্রী তা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তার লেখায়। রথের সময় বঙ্কিমবাবুদের বাড়ির দক্ষিণে একটা খোলা জায়গায় বেশ একটি মেলা হয়। প্রচুর পাকা কাঁঠাল ও পাকা আনারস বিক্রি হয়। তেলে ভাজা পাঁপড় ও ফুলুরির গাঁদি লাগিয়া যায়। 8-10খানা বড় বড় ময়রার দোকান বসে। গজা, জিলিপি, লুচি, কচুরি, মিঠাই, মিহিদানা, মুড়িমুড়কি, মটর ভাজা, চিড়ে চিড়ে ভাজা যথেষ্ট থাকে। আগে ঘিয়েরও খাজা থাকিত, এখন আর সেগুলি দেখিতে পাওয়া যায় না। শুধু তেলে ভাজা ও ময়রার দোকান নয়, মণিহারি দোকানেরও পসরা সেজে উঠত। মেলায় মণিহারি দোকান অনেকগুলি থাকে। তাহাতে নানা রকম বাঁশি, কাগজের পুতুল, কাঠির ওপর লাফ দেওয়া হনুমান, কটকটে ব্যাঙ কিনতে পাওয়া যায়। সেসব তো গেল ছেলেদের। বুড়োদের একটি বড় দরকারি জিনিস এই মেলায় বিক্রি হয়, নানা রকম গাছের চারা ও কলম। অনেক নারিকেলের চারা, আমের কলম, নেবুর কলম, সুপারির চারা, লকেট ফলের গাছ, গোলাপ জামের গাছ, পিচের গাছ, সবেদার গাছ, ফলসার গাছ এবং গোলাপ, জুঁই, জাতি, বেল, নবমালিকা, কামিনী, গন্ধরাজ, মুচুকুন্দ, বক, কুরচি, কাঞ্চন, টগর, শিউলি প্রভৃতি নানা ফুলের চারা ও কলম পাওয়া যায়। যারা বাগান করতে চাইতেন তাদের জন্য রথযাত্রায় ছিল চারা কেনার প্রধান সুযোগ। শাস্ত্রী মহাশয়ের লেখা থেকে আরও জানতে পারি, কাঁঠালপাড়ার রথযাত্রায় পুতুল নাচের খুব ভালো ব্যবস্থা ছিল। প্রকাণ্ড এক দোচালার মধ্যে প্রায় 40-50 রকমের পুতুল নাচ হতো। সীতার বিবাহ, লবকুশের যুদ্ধ, কালীয় দমন এসবই ছিল এই রথের মূল আকর্ষণ। এমনকি সেই সময় এই রথযাত্রা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে রথের সময় বিশেষ ট্রেনের ব্যবস্থা করত। 8 দিন ধরে বসত রথের মেলা। সেই প্রথা আজও অব্যাহত। এবার আসা যাক কলকাতার রথযাত্রায়। সেকালে কলকাতার রথযাত্রার একটি সুন্দর বর্ণনা অঙ্কিত হয়ে রয়েছে হুতমের লেখায়। রথের দিন চিৎপুর রোড লোকারণ্য হয়ে উঠল। ছোট ছোট ছেলেরা বার্নিশ করা জুতো ও সেপাই পেরে ঢাকায় ধুতি পরে, কোমরে রুমাল বেঁধে, চুল ফিরিয়ে, চাকর চাকরানীদের হাত ধরে পয়নালার ওপর পোদ্দারের দোকানে ও বাজারের বারান্দায় রথ দেখতে দাঁড়িয়েছে। আধবয়সী মাগিরা খাতায় খাতায় কোড়া ও কলপ দেওয়া কাপড় পরে রাস্তা জুড়ে চলেছে। মাটির জগন্নাথ, কাঁঠাল, তালপাতের ভেপু, পাখা ও শোলার পাখি বেধড়ক বিক্রি হচ্ছে। ছেলেদের দেখা দেখি বুড়ো বুড়ো মিনসেরাও তালপাতার ভেপু নিয়ে বাজাচ্ছেন। রাস্তায় ভোঁ পো শব্দের তুফান উঠেছে। ক্রমে ঘণ্টা, হরিবোল, খোল, কত্তাল ও লোকের গোলের সঙ্গে একখানা রথ এলো। রথের প্রথমে পেটা ঘড়ি, নিশান, খুন্তি, ভোরং ও নেড়ির কবি, তারপর বৈরাগীদের 2-3 দল নিমখাসা কীর্তন, তার পেছনে শকের সংকীর্তন গাওনা। বাংলার অন্যান্য স্থানের মতো ব্রিটিশ আমলে কলকাতাতেও খুব ধুমধাম করে রথযাত্রা হতো। জাতি, ধর্ম, কুল, পদমর্যাদা, উচ্চ নিচ এসব ভেদাভেদের তোয়াক্কা না করে কাতারে কাতারে মানুষ এসে ভিড় জমাতেন শহরের রাস্তায়। কলকাতার অন্যান্য পূজা পার্বণের মতো রথোৎসবকে বাবুরা খুব একটা গুরুত্ব দিতেন না, কারণ রথের সামনে তো আর বাই নাচানো যায় না, মদের ফোয়ারাও ওড়ানো যায় না। তবু এই উৎসবটিকেও তারা বাদ দিতেন না। তাই হুতম মজা করে বলছেন, এতে ইয়ার্কির লেশ মাত্র নেই। সুতরাং শহরে রথ পার্বণে বড় একটা ঘটা নেই, কিন্তু কলিকাতায় কিছু ফাঁক যাবার নয়। কলকাতার প্রসিদ্ধ রথের মধ্যে উল্লেখযোগ্য ছিল শোভারাম বসাকের রথ, মারেদের রথ, মানিকচন্দ্র বসুর রথ, পাইকপাড়ার লালবাবুদের রথ, চোরবাগানে মল্লিকদের রথ,
বউবাজারের রামকানাই অধিকারীর রথ, জোড়াবাগানে ঘোষেদের রথ, গোবিন্দ সেন লেনে চুনিমুনি দাসীর রথ প্রভৃতি। দ্বারকানাথ ঠাকুরের আমলে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতেও খুব ঘটা করে রথযাত্রা হতো। শোভারাম বসাক ছিলেন পুরনো কলকাতার নামকরা ব্যবসায়ী বাসিন্দা। তাদের কুলদেবতা গোবিন্দজিউ অধিষ্ঠিত 70 ফুট উঁচু রথ বেরুত বউবাজারের রাস্তায়। বৈঠকখানা থেকে লালদিঘি অবধি বিস্তৃত অঞ্চলে এই রথ টানা হতো। রথের পিছনে ব্রাহ্মণ, পুরোহিত, গাঁগঞ্জের মানুষজনে ছয়লাভ হয়ে থাকত পথঘাট। কলকাতায় মারেদের রথ হল জানবাজারে রানী রাসমণির রথ। এই রথকে মারেদের রথ বলার কারণ, রাসমণির স্বামী রাজচন্দ্র দাসের পিতা প্রীতিরাম দাস বাঁশের ব্যবসা করতেন। সেকালে অনেকগুলি বাঁশ একসঙ্গে বেঁধে নদীতে ভাসিয়ে আনা হতো। একেই চলতি কথায় বাঁশের মার বলা হয়। সেই থেকেই প্রীতিরাম মার নামক ব্যবসায়গত উপাধি লাভ করেন এবং সাধারণ মানুষও এদের মার নামে চিনতেন। মারেদের রথটি ছিল রূপো দ্বারা নির্মিত। এই রথটি নির্মাণ করতে সে সময় খরচ হয়েছিল 1,22,115 টাকা। রথযাত্রা উপলক্ষে 3 মণের মতো জুঁইফুল কেনা হতো রথটিকে সাজানোর জন্য। রথের বর্ণাঢ্য শোভাযাত্রায় জাত পাত ভুলে অসংখ্য মানুষ এসে সামিল হতেন। স্বামী জগদীশ্বরানন্দ জানান, প্রতি বৎসর 4-5 লোক রথরজ্জু ধরিয়া টানিতেন। শতাধিক বাদ্যকর ও শত শত গায়কের গানে মুখরিত হয়ে উঠত কলকাতার রাজপথ। বর্তমানে এই রথযাত্রাটি হয় রানী রাসমণির স্মৃতি বিজড়িত দক্ষিণেশ্বর কালী মন্দিরে। এছাড়াও সেকালে কলকাতা ছোট বড় অসংখ্য রথ পথে বের হতো। রথযাত্রা ঘিরে মেলাও বসত বহু জায়গায়। সেই মেলা দেখতে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ কলকাতায় আসতেন। এমনকি মেলার ভিড়ে বহু ছেলে মেয়েই হারিয়ে যেত। ঈশ্বরচন্দ্র দেব নামে এক ব্যক্তি 11 জুলাই 1859 তারিখে, বাংলার 28 আষাঢ় 1266 অব্দ, সংবাদ প্রভাকর পত্রিকায় একটি বিজ্ঞাপন দিয়ে জানিয়েছেন, তাদের বাড়ির চাকর তার ভাইকে নিয়ে রথ দেখতে গিয়েছিলেন, কিন্তু বাড়ি ফিরে আসেনি। কোনো ব্যক্তি তাদের সন্ধান দিতে পারলে তাকে তিনি পুরস্কৃত করবেন। সম্পূর্ণ বিজ্ঞাপনটি কিরূপ ছিল চলুন দেখে নেওয়া যাক। গত 19 আষাঢ় রথ দেখা উপলক্ষে আমার দিগের বাড়ির চাকর আমার ভ্রাতাকে লইয়া কোথায় গিয়াছে তাহার উদ্দেশ্য না হওয়াতে নিম্নে অবয়ব ও নাম প্রকাশ করিতেছি। কেহ সন্ধান করিয়া ভবানীপুরে শ্রীযুত দুর্গাপ্রসাদ রায়চৌধুরী মহাশয়ের বাটিতে আমার নামে সমাচার দিলে পুরস্কৃত হইবেন। ঈশ্বরচন্দ্র দেব। ভ্রাতা শ্রী উমেশচন্দ্র ঘোষের বয়ক্রম 8-9 বৎসর, শ্যামবর্ণ, দোহারা। সেকালে কলকাতার বাবুরা মদ ছাড়া কোনো উৎসবের কথা ভাবতেই পারতেন না, কিন্তু অন্যান্য উৎসবের মতো রথযাত্রায় সেভাবে মদ মহোৎসব হতো না বললেই চলে। তবু উৎসব পালন উপলক্ষে যারা 2-1 পাত্র চড়াতেন তারা সম্পূর্ণই বেএখতিয়ার হয়ে পড়তেন। সর্বাঙ্গ পেরেক খচিত কাঠের ঘোড়া লাগানো দারুময় রথটিকে দেখে তখন একটি মাতৃ প্রতিমার মতো মনে হতো। অতঃপর তার মুখ দিয়ে মাতৃবন্দনার যে পদটি বেরিয়ে আসত তা হুতমের লেখা থেকে জানতে পারি। কে মা রথ এলি, সর্বাঙ্গে পেরেক মারা চাকা ঘুরঘুরালি, মা তোর সামনে দুটো কেটো ঘোড়া, চূড়োর উপর মুখ পোড়া, চাঁদ চামুড়ে ঘণ্টা নাড়া, মধ্যে বনমালী, মা তোর চৌদিকে দেবতা আঁকা, লোকের টানে চলছে চাকা, আগে পাছে ছাতা পাকা, বেহদ্দ ছেনালি। রথযাত্রা দিনটিকে বাঙালিরা একটি পুণ্য তিথি বলে মনে করত এবং এখনও করে। এদিন নানা রকম শুভ কার্যের সূচনা হয়, যেমন গৃহ নির্মাণ, গ্রন্থ রচনা, কবিগানের বায়না, যাত্রা, কথকতা ইত্যাদি। এই প্রসঙ্গে বলে রাখি, 1862 খ্রিস্টাব্দে রথযাত্রার দিনেই শুরু হয়েছিল শিয়ালদহ রানাঘাটের মধ্যে ট্রেন চলাচল। এমনকি সরকারি দপ্তরগুলিও এই দিনটিকে মান্যতা দিত। 7 জুলাই 1831, বাংলার 24 আষাঢ় 1238 বঙ্গাব্দ। এই সময় সমাচার চন্দ্রিকায় রথযাত্রা উপলক্ষে অফিস বন্ধের একটি নোটিশ প্রকাশিত হয়। বিজ্ঞাপনটি নিম্নরূপ: কোম্পানির অফিস বন্ধ, আগামী 11 জুলাই সোমবার রথযাত্রা হইবেক, তজ্জন্য কোম্পানির ট্রেজারি প্রভৃতি তাবৎ অফিস বন্ধ হইবেক এবং ওই দিবস কোনো কর্ম হইবেক না।
যেরূপ ধুমধাম করে সেকালে রথযাত্রা পালিত হতো তার হয় না বললেই চলে। গ্রাম বাংলা সহ শহর কলকাতার বিভিন্ন স্থানে এখনও রথোৎসব উপলক্ষে মেলা বসে, তবে অতীতের সেই ঔজ্জ্বল্যতা আজ আর নেই। এখন বেশিরভাগ স্থানে মেলা শুরু হয় সন্ধ্যের পর। সেকালে কিন্তু সন্ধ্যের মধ্যে রথ টানা ও রথের মেলা শেষ হয়ে যেত। সন্ধে নেমে এলে ধীরে ধীরে মেলার ভিড় কমে আসত। গ্যাস জ্বালা মুটেরা দেখা দিতেন মই কাঁধে করে, দোকানিরা দোকানপাট গুটিয়ে ফেলতেন, দর্শকরাও ফিরে যেতেন যে যার ঘরে। তথ্যসূত্রগুলির একটু উল্লেখ করে নিই। 1. অরুণ নাগ সম্পাদিত সঠিক হুতম প্যাঁচার নকশা। 2. হরপ্রসাদ শাস্ত্রী রচিত বঙ্কিমচন্দ্র প্রসঙ্গ। 3. হরিপদ ভৌমিক লিখিত পুরানো কলকাতার রথযাত্রা, যেটি 23 জুন 1979 খ্রিস্টাব্দে পুরশ্রী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। 4. বৈদ্যনাথ মুখোপাধ্যায় রচিত বাবু গৌরবের কলকাতা। 5. হরিসাধন মুখোপাধ্যায় রচিত কলিকাতা সেকালের ও একালের। 6. রামমোহন ও তৎকালীন সমাজ ও সাহিত্য, যা প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত। 7. আশিস সরকার বিরচিত সেকালের কলকাতা ও গ্রাম বাংলা। রথযাত্রা উপলক্ষে নিয়ে আসা এই পর্বটি কেমন লাগলো আমাদের জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাতে পারেন। এরকম অন্য কোনো বিষয় নিয়ে যদি আপনারা চান আমরা এই চ্যানেলে আলোচনা করি, সেটাও আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমাদের ভিডিওগুলি শেয়ার করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে ছড়িয়ে দিন। সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।